যদি আপনি মোহাম্মদ ইউনুস, শেখ হাসিনা, আমেরিকার ডিপ স্টেট, ভারতের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা নিয়ে এমন কিছু তথ্য জানতে চান যা এখনও পর্যন্ত আপনার অজানা, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রয়োজনে 2x স্পিডে দেখুন, তবে একটুও স্কিপ করবেন না, কারণ ভিডিওর একটি মুহূর্তও স্কিপ করলে একটি বিশাল রাজনৈতিক সত্য আপনার কাছে অজানা থেকে যাবে। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ড সম্প্রতি ভারতে এসেছিলেন। ভারতে এসে তিনি সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং এর পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গেও। আর এই সাক্ষাৎকারের সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তা হলো কিভাবে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস যে শাসন ব্যবস্থা তৈরি করেছে সেটিকে এখন সরিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই কাজটি করার জন্য ভারত ও আমেরিকার মাইক্রো লেভেলে পরিকল্পনা কী এবং এটি কিভাবে কার্যকর হতে চলেছে। সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে বাংলাদেশকে শনাক্ত করে সেখানে মোহাম্মদ ইউনুসের সরকার এই জন্যই আনা হয়েছে, কেননা এর পিছনে একটা মস্ত কারণ ছিল এলন মাস্ক। এটা শোনার পর আপনার আশ্চর্য লাগতেই পারে, কিন্তু পুরো বিষয়টা শুনে বিষয়গুলো একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। এলন মাস্কের নিজস্ব কোম্পানি স্টারলিংক, যা দীর্ঘ সময় ধরে বাইডেন প্রশাসনের পাশে দাঁড়িয়েছিল, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে মাস্ক তার স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনকে ইন্টারনেট সুবিধা প্রদান করে প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছিল। এই স্টারলিংক পরিষেবার মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী গ্রাসরুট স্তরে রাশিয়ার বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। দ্রুত ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার ফলে তারা রাশিয়ার বিরুদ্ধে কার্যকর কৌশল প্রয়োগ করতে থাকে এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা পায়। তবে এই পুরো খেলায় আরেকটি গুরুত্বপূর্ণ দেশ ছিল চীন। চীন অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, কারণ এটি কেবল ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ ছিল না, বরং ভবিষ্যতে তাইওয়ান প্রসঙ্গে আমেরিকা একই কৌশল প্রয়োগ করতে পারে সেটাও চীনের ধারণায় ছিল। চায়না সেই সময় মূলত রাশিয়ার সমর্থনে দাঁড়িয়েছিল এবং এটি খুব স্পষ্টভাবে আন্তর্জাতিক পর্যায়ে ঘোষণা করেছিল যে আমরা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়েছি, যার যা করার আছে করে নাও। চীন সেই সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়ে অত্যন্ত বলতে পারেন সতর্কতার সঙ্গে এই যুদ্ধ পর্যবেক্ষণ করছিল। চীনের মূল স্বার্থ ছিল এই যুদ্ধের গতি প্রকৃতি নিবিড়ভাবে বিশ্লেষণ করা, কারণ এটি ছিল প্রথম উদাহরণ যেখানে আমেরিকা তার অর্থনৈতিক ও সামরিক সহায়তা এমন একটি দেশকে দিচ্ছিল যা সরাসরি একটি বৃহৎ প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল। চীন বিশেষভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, কারণ তারা জানতো ভবিষ্যতে যদি আমেরিকা এই একই কৌশল তাইওয়ানের ক্ষেত্রে ব্যবহার করে এবং তাইওয়ানকে স্টারলিংকের যে প্রযুক্তি সেই সুবিধা প্রদান করে, তাহলে চীনকে সরাসরি এর মোকাবিলা করতে হবে, যা একটু কঠিন হবে। সুতরাং যুদ্ধ চলাকালীন স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে ইউক্রেনীয় সেনার একটি বিশাল কৌশলগত সুবিধা পাচ্ছিল ইউক্রেনীয় সেনারা। এই বিষয়টি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এবং তারা রাশিয়াকে পরামর্শ দেয় যে শুধুমাত্র ইউক্রেনীয় সেনাদের মারলেই হবে না, বরং তাদের স্টারলিংক ডিভাইসগুলোকেও দখল করতে হবে। এই ডিভাইস সংগ্রহ করে বিশ্লেষণ করলে বোঝা যাবে কিভাবে এই প্রযুক্তি কাজ করে এবং কেন এটি ইউক্রেনীয় বাহিনীকে এতটা শক্তিশালী করে তুলেছে। রাশিয়া এই পরামর্শ অনুযায়ী কাজ করতে শুরু করে এবং কয়েক মাসের মধ্যেই ইউক্রেনীয় সেনাবাহিনীর স্টারলিংক ডিভাইস সংগ্রহ করা শুরু করে। পরে রাশিয়া এবং চীন একসঙ্গে এই ডিভাইসগুলোর প্রযুক্তিগত গঠন বিশ্লেষণ করতে থাকে। তারা স্ক্রুড্রাইভার প্রযুক্তির মাধ্যমে স্টারলিংক ডিভাইসগুলো খুলে এর কার্যপ্রণালী ঠিক কীভাবে কী হয় সেটা বোঝার চেষ্টা করে।
এদিকে যেই মুহূর্তে এই বিষয়টি আমেরিকা বুঝতে পারল, আমেরিকার সঙ্গে সঙ্গে এলন মাস্কের উপরে চাপ সৃষ্টি করে তাকে বলতে শুরু করলো যে তোমার কোম্পানির যে টার্মিনালগুলো রাশিয়ার হাতে পড়েছে সেগুলো এখন পুরোপুরি বন্ধ করো। তবে তখন এলন মাস্ক বাইডেনকে বলে, ভাই আমি জানি না যে গ্রাউন্ড লেভেলে কোন টার্মিনাল এই মুহূর্তে রাশিয়া ব্যবহার করছে বা কোন টার্মিনাল ইউক্রেন ব্যবহার করছে। আমাদের স্টারলিংক অ্যাক্টিভেশনে তো আর ওটিপি আসে না যে আমরা ধরে ধরে বুঝে নেব। এইভাবেই এখান থেকেই বাইডেন প্রশাসন এবং এলন মাস্কের মধ্যে মতবিরোধ শুরু হয়ে গেল। বাইডেন প্রশাসন এলন মাস্কের তাকে বলতে পারেন একরকম মানে পাশ কাটাতে শুরু করলো তখন থেকে, এবং এর ফলে বাইডেন প্রশাসন একটি নূতন কৌশল তৈরি করলো যে আমরা যেভাবেই হোক না কেন এই স্টারলিংক প্রযুক্তি চীনের কাছে পৌঁছাতে দেব না। এবং এখানে যেহেতু চায়না মূলত রাশিয়ার সমর্থনে দাঁড়িয়েছিল, তাই আমাদের কোনো না কোনোভাবে চায়নাকে ডাইভার্ট করতেই হবে। আর এই প্রসঙ্গে চায়নাকে বিভ্রান্ত করার কৌশল হিসাবেই 2022 সালে বাংলাদেশকে চিহ্নিত করা হয়। আর বাইডেন প্রশাসনের বাংলাদেশকে চিহ্নিত করার দুটো বড় কারণ ছিল। প্রথমত, চীন বাংলাদেশকে খুবই আগ্রাসী পর্যায়ে নিজের সঙ্গে যুক্ত করে ফেলেছিল। আজকের তারিখে এটা বলা ভুল হবে না, ইতিহাস সাক্ষী চীন বাংলাদেশের সাবমেরিন স্তরে, প্রতিরক্ষা স্তরে সব দিক থেকে প্রায় প্রশিক্ষণ দিচ্ছিল, মূলত বাংলাদেশকে নিজেদের জন্য প্রস্তুত করছিল। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে কার্যক্রম ছিল তা কাউন্টার করার জন্য চীন বাংলাদেশকে নিজের একটা সরাসরি না হলেও একটা হালকা পাতলা টেরিটোরিয়াল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল। এখন এই প্রেক্ষাপটে আমেরিকার পরামর্শদাতারা একটি সিদ্ধান্ত নেন যে মূলত ইউক্রেন থেকে চীনের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশে তার জন্য একটা নতুন সমস্যা তৈরি করব। কারণ বাংলাদেশ একটি উদীয়মান ঘাঁটি বা টেরিটরি, যা চীনের মূল কৌশলগত পরিকল্পনার একটা বড় অংশ। তাই যদি এখানে কিছু কার্যকলাপ সৃষ্টি হয় মানে বাংলাদেশে, তাহলে চীন পুরোপুরি মনোযোগ বাংলাদেশে তার বিনিয়োগ রক্ষা করার দিকে থাকবে, এবং এরপর আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবো। এবার এই পরিবেশে আরেকজন নতুন ব্যক্তির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে শুরু থেকে যাকে দেখছেন, এই মহিলার নাম হচ্ছে ভিক্টোরিয়া নুল্যান্ড। মূলত 2022 সালে প্রথমবার ইনি বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে আমেরিকা বাংলাদেশ ডিফেন্স কোঅপারেশন ডায়ালগে অংশ নেওয়ার জন্য এই উদ্দেশ্যে তিনি এসেছিলেন। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে একটা ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ ডিসিডি চলছিল। সেই ডিসিডিতে অংশগ্রহণ করার জন্যই 2022 সালে ভিক্টোরিয়া নুল্যান্ড প্রথমবার আসেন। আর এবার এই ডিফেন্স কোঅপারেশন ডায়ালগে যেখানে ভিক্টোরিয়া নুল্যান্ড বসেছিল, সেখানে শেখ হাসিনাও উপস্থিত ছিল। শেখ হাসিনার উদ্দেশ্যে ভিক্টোরিয়া নুল্যান্ড তখন বলেন, আমাদের এই ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ চলাকালীন আপনার এই চীনের সঙ্গে চলমান কার্যক্রম কমাতে হবে। এটি শেখ হাসিনার বিরুদ্ধে একটা বলতে পারেন সরাসরি আক্রমণ ছিল। শেখ হাসিনা তখন বলেন, আপনাকে বলে দিতে হবে না যে আমাদের কার্যক্রম কাদের সঙ্গে বাড়াতে হবে কাদের সাথে কমাতে হবে, আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন সেই কাজ করুন। আর এই কথা শোনার পর ভিক্টোরিয়া নুল্যান্ড তার আসল পাতাটা তখন খুলে দেয়। তিনি সরাসরি শেখ হাসিনাকে বলেন, দেখুন ম্যাডাম, আপনার এখানে একটি ভূখণ্ড আছে যার নাম সেন্ট মার্টিন আইল্যান্ড। এই সেন্ট মার্টিন আইল্যান্ডে আমাদের মূলত প্রেজেন্স দরকার। এবার সেখানে শেখ হাসিনা সরাসরি আবারও বলেন, আমরা আপনাদের এই উপস্থিতি দিতে পারবো না। তিনি সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া নুল্যান্ডের পুরো পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেন। এরপর ভিক্টোরিয়া নুল্যান্ডের পক্ষ থেকে দুটি কার্যক্রম ঘটানো হয়। প্রথম কার্যক্রম, ভিক্টোরিয়া নুল্যান্ড তার ডিফেন্স কোঅপারেশন যে ডায়ালগ মিটিং সেটা শেষ হওয়ার পর তিনি আমেরিকা ফিরে না গিয়ে তার বাংলাদেশ সফর তখন আরও বাড়িয়ে দেয়। তিনি বাংলাদেশের মিডিয়ায় ঘোষণা দেন তখন
যে আমাদের ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ শেষ হওয়ার পর এখন বাংলাদেশে কিছু স্টেক হোল্ডার অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করতে চাই আমি, তাই আমি এখানে আরও একটু অতিরিক্ত সময় থাকছি, এটা ঘোষণা করে দেয়। তবে এখানে চমকপ্রদ বিষয় ছিল এই স্টেক হোল্ডার কারা। এই স্টেক হোল্ডারের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মোহাম্মদ ইউনুস, যিনি মূলত ক্লিন্টন ফাউন্ডেশনের একটা প্রোডাক্ট। আর ক্লিন্টন ফাউন্ডেশন মূলত ইউএসএইড এর একটি এক্সটেনশন এজেন্সি। ক্লিন্টন ফাউন্ডেশনের দুটি প্রধান কাজ। প্রথম, ক্লিন্টন ফাউন্ডেশন বিশ্বব্যাপী কিছু নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে যারা প্রথমত ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী, এরপর দ্বিতীয় ওই বুদ্ধিজীবীদের ইন্টালেকচুয়াল বেস ব্যবহার করে দেখা হয় যে এটি জনসাধারণের সাথে সংযুক্ত রয়েছে কিনা। উদাহরণস্বরূপ মোহাম্মদ ইউনুসের সম্পূর্ণ গবেষণা ছিল গ্রামীণ ব্যাংক ধারণার উপরে। গ্রামীণ ব্যাংকের মূল ধারণাটি ছিল গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা প্রদান করা। এখন এই ধারণাটি আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তারা বুঝতে পারে যে যদিও এই গ্রামীণ ব্যাংক ধারণাটি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তবে যদি মোহাম্মদ ইউনুসের এই গ্রামীণ ব্যাংকের ধারণাকে অন্যান্য দেশে জোরপূর্বক বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে ইউএসএইড এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে গ্রামীণ এলাকাগুলোতে নিজেদের প্রেজেন্স তৈরি করার সুযোগ করে দেবে। এবং দ্বিতীয় সবচেয়ে বড় বিষয় হলো এই গ্রামীণ এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি পাওয়ার পর ব্যাংকিং পরিষেবার নামে তারা মূলত ওই অ্যাকাউন্টগুলোতে অর্থ স্থানান্তর করতে পারবে বিভিন্ন প্রজেক্টের নামে। তা সেটা হতে পারে দরিদ্র বিমোচন কিংবা স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের নামে, কিন্তু আসলে এই নাম ব্যবহার করে মূলত অর্থ স্থানান্তর করা হবে তাদের ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা করার জন্য। যখন এই সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক মডেলটি মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তারা বুঝতে পারে, তখন ক্লিন্টন ফাউন্ডেশন শুধু মোহাম্মদ ইউনুসকে লালন পালন করেছিল তাই নয়, তাকে সেই সময় নোবেল পুরস্কারও পাইয়ে দেওয়া হয়েছিল। নোবেল পুরস্কার বা এই পুরস্কার বিজয়ীরা মূলত তাদের এক ধরনের অ্যাসেটস বর্তমান যুগে। এখন দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো সেই সময় মোহাম্মদ ইউনুসকে বোঝানো হয় যে দেখুন, শেখ হাসিনা যে অবস্থানে অনড় রয়েছেন এটি আমাদের জন্য বিশাল বড় একটি বাধা, তাই শীঘ্রই এই বাধাটা দূর করতে হবে, এবং যদি এই বাধা দূর করতে শেখ হাসিনাকে সরাতেও হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তাই এই পরিস্থিতিতে আমরা আমাদের কাজ শুরু করছি। এদিকে ভিক্টোরিয়া নুল্যান্ড তখন বাংলাদেশে বসে আরও একটি কাজ করেন। তিনি মিয়ানমারে থাকা আমেরিকার সহায়তাপ্রাপ্ত কুকি চিন বিদ্রোহীদের অ্যাক্টিভ করে দেন। এই বিদ্রোহীদের মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। ওই সময় তিনি এই কুকি চিন বিদ্রোহীদের আদেশ দেন, আপনারা নিজেদের সমস্ত কুকি চিন সম্প্রদায়কে একত্রিত করুন। মিয়ানমার থেকে শুরু করে ভারতের অভ্যন্তরে থাকা কুকি চিন যে জনগোষ্ঠী সবাই রয়েছে সবাইকে সংগঠিত করুন এবং একত্রিত হয়ে আগ্রাসীভাবে নারকোটিক্স ব্যবসা শুরু করুন। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো এই কুকি চিন বিদ্রোহীরা এবং কুকি চিন জনগোষ্ঠী কেবল মিয়ানমারের চীন প্রদেশে সীমাবদ্ধ নয়, এই কুকি চিন জনগোষ্ঠীর আত্মীয় স্বজন ভারতে, বিশেষ করে মণিপুর রাজ্যে কুকি সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। আর ভিক্টোরিয়া নুল্যান্ড যখন তাদের সক্রিয় করার সিদ্ধান্ত নেন, তারপরই এই কুকি সম্প্রদায়ের লোকেরা হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে, এবং এই কারণেই আমরা দেখতে পেয়েছি যে কিছু মাস আগে মণিপুর হঠাৎ করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সেই সময় মণিপুর কেন উত্তপ্ত হয়ে ওঠে? কারণ যখন কুকি সম্প্রদায় খুব আগ্রাসীভাবে মাদক চাষ ও ব্যবসা শুরু করে, তখন মণিপুর সরকারের পক্ষ থেকে এই কুকি সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়, যারা তখন মাদক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। আর যখন এই অভিযান কুকিদের বিরুদ্ধে নেওয়া হয়, তখন তারা হঠাৎ করেই তাদের ক্ষোভ মণিপুরের মেইতি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ করতে শুরু করে, আর এর ফলে মণিপুর জ্বলতে শুরু হয়ে যায়। তখন ভারতেও কিছু নির্দিষ্ট ব্যক্তি সক্রিয় হয়ে ওঠে,
যারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রচার করতে থাকে মণিপুর পুড়ছে, মণিপুর পুড়ছে, এবং তাদের এই এজেন্ডা মানে ওই ডিপ স্টেটের এজেন্ডা সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয় কি জানেন? সবচেয়ে বড় বিষয় হলো যখন মণিপুরে এই গেম সক্রিয় হয়ে যায় এবং এদিকে মোহাম্মদ ইউনুসকেও সম্পূর্ণ পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয়, এরপর ভিক্টোরিয়া নুল্যান্ড কয়েকদিনের মধ্যে আমেরিকা ফিরে যান। আমেরিকা ফিরে গিয়ে তিনি সিআইএর কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে। সিআইএর কর্মকর্তারা $202 বিলিয়ন ইউএস এডের জন্য অনুমোদন দেন। আর এই অনুমোদন দেওয়ার পর এবার কাজ ছিল সেই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠানো। সিআইএর দেওয়া $202 মিলিয়ন বাংলাদেশে যাবে এবং এই অর্থ শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহৃত হবে। কিন্তু প্রশ্ন হলো এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে কিভাবে যাবে? এটা একটি ক্রোনোলজির মাধ্যমে গিয়েছিল। ইউএস এড $202 মিলিয়ন প্রথমে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটকে দেওয়া হয়। এরপর এই রিপাবলিকান ইনস্টিটিউট এই অর্থ একটি ফ্রন্ট অর্গানাইজেশন ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি NED-কে দিয়েছিল এবং এই ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি NED থেকে সরাসরি বাংলাদেশের কিছু ব্যক্তির কাছে এই অর্থ পৌঁছেছিল, যারা সেই সময় আমেরিকার এজেন্ট হয়ে বাংলাদেশের ভিতরে অবস্থান করছিল। এখানে আপনি গেমটি দেখুন, সিআইএর অর্থ সরাসরি বাংলাদেশে আসছে না, এটি বিভিন্ন ফ্রন্ট সংগঠনের মাধ্যমে প্রথম সংগঠন হলো ইউএস এড, তারপর দ্বিতীয় ফ্রন্ট সংগঠন হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং তৃতীয় ফ্রন্ট সংগঠন হলো ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি। আর এই ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি আর কেউ নয়, এটি মূলত জর্জ সোরোসের প্রতিষ্ঠান। এটাকে জর্জ সোরোস এবং তার ছেলে অ্যালেক্স সোরোস পরিচালনা করে। আর ঠিক এইভাবেই শেখ হাসিনার রিজিম চেঞ্জ করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ 3-4টে হাত ঘুরতে 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 বাংলাদেশে পৌঁছায়। আর এখানে অর্থ আসার পর ডিপ স্টেটের সেই এজেন্টরা বাংলাদেশে বসে এই অর্থ বিতরণ করা শুরু করে দেয় এবং কোইন্সিডেন্টলি সেই সময়ই আর কি বাংলাদেশে যে কোটা মুভমেন্ট সেটা ধিকি ধিকি করে তখন জ্বলতে শুরু করে। তাই ওই দিক থেকে বিন্দুমাত্র অপেক্ষা না করে মোহাম্মদ ইউনুসকে আদেশ দেওয়া হয় যে এখন তিনি যত ছাত্র আছে তাদের সবাইকে একত্রিত করে গণছাত্র আন্দোলন তৈরির জন্য ওই অর্থ ব্যবহার করা শুরু করুক। মোহাম্মদ ইউনুসও পেছন থেকে সমস্ত কলকাঠি নেড়ে ছাত্রদের একত্রিত করা শুরু করেন এবং মাহফুজদের মতো মাস্টার মাইন্ডদেরকে অ্যাক্টিভ করে দেয়, যারা আন্দোলনের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। আর এর ফলে হাসনাত সার্জিসের মতো এজেন্টরা সাধারণ ছাত্রদের ব্রেন ওয়াশ করার দায়িত্ব নেয় এবং তাদের উত্তেজিত করে রাস্তায় নামাতে শুরু করে। ছাত্রদের আবেগকে হাতিয়ার বানিয়ে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে বাংলাদেশে বসে থাকা সেই ডিপ স্টেটের এজেন্টরা সিআইএর ওই অর্থ বাংলাদেশের ন্যাশনাল পার্টি বিএনপি, জামাতে ইসলামী এবং পাকিস্তানের আইএসআইয়ের মধ্যেও বিতরণ করে দেয়। এবার আপনি দেখুন আইএসআই এই অর্থ পাওয়ার পর প্রথমে কি করল। জামাত উল আনসার হিন্দ শাকিয়া নামে একটি সংগঠনকে তারা পুনরায় অ্যাক্টিভ করে দিল। কে? আইএসআই, যা একটি র্যাডিক্যাল সংগঠন। আর এই জামাত উল আনসার হিন্দ শাকিয়াতে বেশিরভাগ সদস্য কাদের? জামাতে ইসলামের সাথে সংযুক্ত ছিল, মানে একটার সাথে আরেকটার কানেকশান। অন্যদিকে তখন এটিও ভুলে যাবেন না যে এদিকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পুরো বাংলাদেশে তখন ছাত্র আন্দোলন ম্যানুফ্যাকচার করার কাজ চলছিল। এই সাধারণ ছাত্র আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তর করার যে পরিকল্পনা, সেটার পিছনে এই আপনার ছিল সিআইএ, বিএনপি, জামাত এবং ডিপ স্টেট। এরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করেছে। ফলে একসময় শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার বলে চিহ্নিত করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় আর মোহাম্মদ ইউনুসকে সেখানে বসানো হলো এবং ছাত্ররা একত্রিত হয়ে বাংলাদেশের সম্পূর্ণ ক্ষমতার যে কাঠামো সেটার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। এরপর দ্বিতীয় যে বিষয়টি ঘটল তা হলো
যখন পাকিস্তান বুঝতে পারল যে তাদের আইএসআই এখন বাংলাদেশে একটি খেলার ময়দান হিসাবে পেয়ে গিয়েছে বাংলাদেশকে, তখন এই খেলার ময়দানে নিজেদের কার্যক্রম চালনার জন্য আইএসআইয়ের প্রধানকে বাংলাদেশ সফরে পাঠানো হলো এবং ওই সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা স্তরে একটি চুক্তি স্বাক্ষর করা হলো। আর এই চুক্তির অধীনে আইএসআইয়ের প্রধান পাকিস্তানের পক্ষ থেকে অর্থ প্রদান করলেন বাংলাদেশের সামরিক বাহিনীকে, যাতে বাংলাদেশের অস্ত্র কারখানাগুলোতে অবৈধ উপায়ে অস্ত্র উৎপাদন করা যায়। আর সেই অস্ত্র জামাতে ইসলামীর কাছে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল এবং পরে এটি জামাত আল আনসার হিন্দ শাকিয়া এই সংগঠনের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর দ্বিতীয় সবচেয়ে বড় বিষয় ছিল তিনি বাণিজ্যের একটি চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে। এই বাণিজ্য চুক্তিটি আসলে একটি আচ্ছাদন ছিল। সেখানে সিআইয়ের উদ্দেশ্য ছিল বাণিজ্যের ছদ্মবেশ সেটা ব্যবহার করে পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ করা এবং এই অস্ত্র পরে জামাতে ইসলামী, জামাতে উল আনসার হিন্দ শাকিয়া এই সংগঠনের কাছে পৌঁছে দেওয়া। এরপর তৃতীয় স্তরে আইএসআইয়ের প্রধান কি করল? তৃতীয় স্তরে তিনি করলেন রোহিঙ্গা সংগঠনগুলোর সাথে সাক্ষাৎ করলেন। তিনি মনে আছে আপনাদের? সাক্ষাৎ করে এই পরিকল্পনা তৈরি করলেন যে এখন রোহিঙ্গাদেরও সক্রিয় করতে হবে, যাতে তাদেরকে সক্রিয় করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে অস্থিতিশীল করা যায়। আর এরপর কি ঘটল? আইএসআইয়ের প্রধান বাংলাদেশ থেকে বিদায় নিল এবং ওনার এই বিদায়ের পরপরই বাংলাদেশের ভিতরে আনসার উল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির এই সংগঠনগুলো, এই উগ্রপন্থী সংগঠনগুলো হঠাৎ করে সক্রিয় হয়ে উঠল। তাদের উত্থানের সঙ্গে সঙ্গে দেশ জুড়ে চরমপন্থার একটা নূতন ঢেউ ছড়িয়ে পড়ল। সংগঠিত ও পরিকল্পিত এই উগ্রবাদী কার্যকলাপ দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। সম্প্রতি আমরা দেখেছি নিষেধাজ্ঞা থাকার পরও হিজবুত তাহরির আগাম ঘোষণা দিয়ে ঢাকার রাস্তায় প্রকাশ্যে মিছিল করেছে, সেটাও আবার দিনের আলোতে, কোনো ভয় ডর ছাড়াই। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তারা কোথা থেকে এত শক্তি আর সাহস পাচ্ছে, কিভাবে এতটা সংগঠিত হচ্ছে। বোঝা যাচ্ছে যে এই সংগঠনগুলো কেন এতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং কারা তাদের নেপথ্যে সহায়তা দিচ্ছে। এই সমস্ত কিছু ইউনূসের নেতৃত্বে ঘটছিল, কিন্তু আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে বিজয়ী হয়েছেন তারপরে স্বাভাবিকভাবেই ইউনূসের ভিত্তি সেটা নড়ে যায়, কারণ তখন সে উপলব্ধি করে যে আমেরিকার রাজনৈতিক সমীকরণ যেভাবে বদলে গেছে এবং যে স্বপ্ন দেখে তিনি এই পুরো খেলায় যোগ দিয়েছিল তা এখন ধ্বংসের পথে। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এই ধরনের কার্যকলাপকে কোনোভাবে সমর্থন করবে না। তাই এই প্রসঙ্গে তড়িঘড়ি তখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার এক সপ্তাহ আগে জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরস প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। মনে আছে তো? তিনি বাংলাদেশে এসে আইএসআইয়ের কর্মকর্তাদের এবং বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বসে একটি নূতন সংগঠনের ধারণা দেন। এরপর সেই সংগঠনের নাম রাখা হয় ফোর ব্রাদার অ্যালায়েন্স, যা আনুষ্ঠানিকভাবে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এই ফোর ব্রাদার অ্যালায়েন্স এর অধীনে মূলত 4টি সংগঠনকে একটি আমব্রেলা অর্গানাইজেশনের অধীনে আনা হয়। আর এই 4টি সংগঠনের নাম হলো আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামী মহজ, আরাকান রোহিঙ্গা আর্মি। এই বিভিন্ন রোহিঙ্গা মুসলিম সংগঠন যেগুলো আইএসআই দীর্ঘদিন ধরে লালন পালন করছিল, তাদের সবাইকে একত্রিত করে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটি আমব্রেলা সংগঠনের নিচে সবাইকে নিয়ে আসা হয়। এরপর এই আমব্রেলা এটাকে সংযুক্ত করা হয় আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির এবং হেফাজতে ইসলামের সঙ্গে। আর বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে আজ যত রকম সংগঠন কাজকর্ম হচ্ছে সব এই সংগঠনের অধীনে। এরপর দ্বিতীয় বিষয়টি দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই ভারত অ্যান্টি বাংলাদেশ অ্যাপ্রোচ বাস্তবায়ন করা শুরু করে। প্রথমেই ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর অধীনে টুইট ভিত্তিক ইনফ্লুয়েন্স অপারেশন চালু করা হয়।
এই ইনফ্লুয়েন্স অপারেশনগুলোর প্রধান উদ্দেশ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিদের নির্দিষ্ট বিষয়ে টুইট করানো। এই টুইটগুলোর মূল বিষয় ছিল এটি দেখানো যে বাংলাদেশে কোনো রকম কোনো উগ্রবাদী অ্যাক্টিভিটি এখন থেকে আর সহ্য করা হবে না। আপনি একটি বিষয় লক্ষ্য করুন, যখন ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, তখনই মোহাম্মদ ইউনূস তার প্রশাসনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ায় যে এটি একটি ভিত্তিহীন অভিযোগ। অন্যদিকে সম্প্রতি তুলসী গাবার্ড যখন এই একই বক্তব্য দেন সেই যে সংখ্যালঘুর বিষয়ে, তিনি আবার মোহাম্মদ ইউনূসের প্রশাসন তাদের পক্ষ থেকে পুনরায় বিবৃতি দেওয়া হয় যে এটিও ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। এটাকে ইনফ্লুয়েন্সার অপারেশন বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ, তাই তো? কারণ যখন এই ধরনের কোনো প্রভাবশালী ব্যক্তি, সে ডোনাল্ড ট্রাম্পের মতো হোক বা ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের মতো কেউ হোক, যদি এমন একটি বিবৃতি দেন, তাহলে বিশ্বের সমস্ত দেশের যে রাষ্ট্রপ্রধান সেই বিবৃতিটি পড়েন, বোঝেন এবং সেটির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন। কারণ এটি কোনো ছোটোখাটো ব্যক্তির বিবৃতি নয়, এটি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়েছেন এবং এই ধরনের বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন দেশের জনমতকে প্রভাবিত করে। আর এই কাজটি করতে ভারত ইতিমধ্যে 75% সফল হয়েছে। এরপর দ্বিতীয় ভারত কি করল? ভারতের রয়ের দ্বারা চুপচাপ কার্যক্রম শুরু করে দেয়া হলো। কারণ ভারত একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারল যে যদি এই ফোর ব্রাদার্স অ্যালায়েন্স সংগঠিত হয়ে একটি আর্মি তৈরি করে থাকে, তাহলে সেই শক্তিকে মোকাবিলা করার জন্য ভারতের মাঠ পর্যায়ে একটি পাল্টা বাহিনী থাকা দরকার। এই কারণে গত 2 মাস ধরে ভারত নীরবে কাজ চালিয়ে গেছে এবং সবচেয়ে বড় যে পদক্ষেপটি নিয়েছে তা হলো ভারত তার দুটি মূল শক্তিকে একত্রিত করেছে। প্রথম, আরাকান আর্মি, যা ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, আর দ্বিতীয় কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন, যা ছিল ভারতের আরেকটি কৌশলগত সম্পদ। এই দুটি গোষ্ঠীকে একত্রিত করে তৈরি করেছে ইউনাইটেড লিগ অফ আরাকান, ইউএলএ। আজকের তারিখে যদি তাদের কাছে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স থাকে, তাহলে ভারতের কাছে রয়েছে আরাকান আর্মির যোদ্ধারা, কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের সমস্ত বিদ্রোহীরা, যারা একত্রিত হয়ে ইউনাইটেড লিগ অফ আরাকান, ইউএলএতে কাজ করছে। আর এই ইউনাইটেড লিগ অফ আরাকান বর্তমানে মায়ানমার বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে এবং তারা সেই সীমান্ত অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আর এই নিয়ন্ত্রণ এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে আজকের তারিখে যদি এই ফোর ব্রাদার অ্যালায়েন্স কোনো কার্যকলাপ পরিচালনা করে, তাহলে ইউনাইটেড লিগ অফ আরাকান তা মোকাবিলা করার জন্য মাঠ পর্যায়ে সম্পূর্ণ প্রস্তুত। এরপর তৃতীয় আরেকটি কাজ করেছে ভারত। ভারতের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সঙ্গে একটি সংলাপ শুরু করে। তবে এই সংলাপ ভারত প্রথম শুরু করেনি। প্রথমে বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় যে তারা ভারতের সঙ্গে আলোচনা করতে চায়, কিন্তু পাবলিক ডোমেনে নয়। এই আলোচনাটি গোপন পর্যায়ে শান্তিপূর্ণভাবে চলেছে ইতিমধ্যে এবং সেখানে ভারত বিএনপিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। ভারত বিএনপিকে জানিয়েছে যে বিএনপিকে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে তাদের আসল শত্রু আওয়ামী লীগ বা শেখ হাসিনা নয়, বরং মোহাম্মদ ইউনূস। কারণ মোহাম্মদ ইউনূস তিনি একাধিকবার এই বিবৃতি দিয়েছে যে নির্বাচন 2025 নয় 26-এ হওয়ার সম্ভাবনা আছে। তিনি ইচ্ছাকৃতভাবে 2026-এ নির্বাচন বিলম্বিত করতে চাইছেন। আর এর কারণ হলো বাংলাদেশের রাজনীতি সাধারণত বাইপোলার, মানে দুটো দলের মধ্যে, হয় আওয়ামী লীগ নাই বিএনপি। কিন্তু মোহাম্মদ ইউনূস আজকের দিনে চেষ্টা করছেন বাংলাদেশে একটি তৃতীয় শক্তি গঠনের। কারণ তিনি অ্যালেক্স সোরস এবং জর্জ সোরসের কাছ থেকে অর্থ পেয়েছেন এবং সেই অনুযায়ী তাকে তাদের কাজও করে দিতে হবে। অ্যালেক্স সোরস এখন মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তৃতীয় একটি শক্তি দাঁড় করানোর পরিকল্পনা করছে বাংলাদেশে। যদি মোহাম্মদ ইউনূসের এই তৃতীয় শক্তি কিছু ভোট বিভক্ত করতে পারে, মানে কিছু ভোট কেটে নিতে পারে,
তাহলে তিনি ভোট কাটোয়ার ভূমিকা পালন করবেন। আর এর ফলে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই মোহাম্মদ ইউনূসের এই তৃতীয় শক্তি ছাড়া সরকার গঠন করতে পারবে না। আর তার ফলে আগামীতে বাংলাদেশে যে সরকারই গঠন হোক না কেন, সেই সরকারের অভ্যন্তরে অদৃশ্য ছায়া হয়ে আমেরিকার ডিপ স্টেট, এই জর্জ সরস, আলেক্স সরস, এদের একটা বিশাল অংশ কাজ করবে। তাই ভারত বিএনপিকে প্রথমেই এই বিষয়টি বুঝিয়ে দিয়েছে যে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত যে ওই শেখ হাসিনা করছেন, কিন্তু আসল সমস্যা শেখ হাসিনা নন। বর্তমানে আপনার আসল শত্রু আপনার ঘরেই বসে আছে, যা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এই বাস্তবতাটি বোঝার চেষ্টা করুন। আর বিএনপি ভারতের এই পরামর্শগুলো ইতিমধ্যেই আমলে নিয়েছে। আজকের দিনে হয়তো সাধারণ জনগণের সামনে ততটা প্রকাশ পায় না, তবে মোহাম্মদ ইউনূস এবং বিএনপির নেতৃত্বের মধ্যে ইতিমধ্যে একটা তীব্র দ্বন্দ্ব ভিতরে ভিতরে চলছে। এবার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আগামী দিনে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা। এবং সেখানে আরেকটি প্রশ্ন হলো, শেখ হাসিনা ফিরে এসে নির্বাচন করবেন কি? দেখুন, এই নির্বাচনের ব্যাপারটা ভবিষ্যতের একটা নেগোসিয়েশনের বিষয়, যা বর্তমানে অ্যাবজর্ব করা হচ্ছে। কিন্তু এটা নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, এবং তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা অভিযোগ দায়ের করা হবে না। আজকের তারিখে বিএনপি এবং মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মামলা আনার চেষ্টা করছে তা আর সম্ভব হবে না। এই শর্তের ভিত্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে ভারতের যে গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য এটা একটা সময়ের বিরুদ্ধে দৌড়ানোর পরিস্থিতি, কারণ মোহাম্মদ ইউনূসকে অপসারণ করা আবশ্যক এবং ইউনূস অপসারিত হবে এটাও নিশ্চিত। কিন্তু তার চেয়েও বড় একটি বিষয় হলো, যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে অপসারিত হবেন তখন তার দ্বারা পরিচালিত এবং ফান্ডেড সমস্ত অ্যাসেটস সম্পূর্ণ নিউট্রালাইজ হয়ে যাবে। আমেরিকার সহায়তা তহবিল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, ফলে এই সংগঠনগুলোর কাছে যে অর্থ প্রবাহ সেটা ইতিমধ্যেই কমে এসেছে। সুতরাং একটি বিষয় নিশ্চিত, শেখ হাসিনা ধীরে ধীরে ফিরে আসবেন, কিন্তু তিনি কোন শর্তে আসবেন তা এখন আলোচনার বিষয়। বর্তমানে এই শর্তগুলো নিয়ে আলোচনা চলছে। তুলসী গ্যাবার্ট ইতিমধ্যে ভারতকে বলে দিয়েছেন, আপনারা আলোচনা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। যদি এই বিষয়ে আমেরিকার শক্তি, আমেরিকার ক্ষমতা আপনারা চান, তাহলে আমরা তা আপনাকে দিতে প্রস্তুত। যদি বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, তাহলে সেটি ডোনাল্ড ট্রাম্পের স্বার্থের অনুকূলেই হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে অপেক্ষায় আছেন, তিনি বামপন্থী ইকোসিস্টেমকে সম্পূর্ণ বিধ্বস্ত করতে চান। ডোনাল্ড ট্রাম্প আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই নোবেল পুরস্কার জয়ের পরিকল্পনা করছেন। এই কারণেই তিনি প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ সামান্য হলেও চলছে, কিন্তু এটিও তিনি থামিয়ে দেবেন। আর এই দুটি বড় ঘটনা সম্পূর্ণ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভারতকে সঙ্গে নিয়ে যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন করাতে পারেন, তাহলে সোনায় সোহাগা। এটা তার জন্য একটা বড় অর্জন হবে। এটি ডোনাল্ড ট্রাম্পের নীতি বইয়ে একটি ইতিবাচক পয়েন্ট হিসাবে যুক্ত হবে। ডোনাল্ড ট্রাম্প এটি তার নোবেল পুরস্কারের প্রচারণার অংশ হিসাবে ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখন এই ভিডিওটির পর আশা করি বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ চিত্র আপনাদের পরিষ্কার হয়ে গিয়েছে। ভবিষ্যতে দুটি বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন, যা ঘটবেই ঘটবে। শেখ হাসিনা ফিরে আসবেন, তিনি একটি শর্ত সাপেক্ষ প্রক্রিয়াতেই ফিরে আসবেন এবং সেই শর্তগুলো এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আর দ্বিতীয়, মোহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে, তাই এখন শুধুমাত্র একটি প্রশ্ন তার কাছে করা উচিত, মোহাম্মদ ইউনূস, তুমি কি আং সান সুচি হওয়ার প্রস্তুতি নিচ্ছ? বাকিটা আর বললাম না, আপনারাই বুঝে নিন। তবে আমি আশা করব আপনার প্রত্যেকেই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করে দেবেন।